প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে কাজ করার নির্দেশ। ডিসেম্বরের নির্বাচনের বিষয়ে 12 দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি, সংস্কারের আগে নির্বাচন মানবে না জনগণ, বলছে জামায়াত। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বারবার ভুলুণ্ঠিত হয়েছে বললেন আলী রিয়াজ, স্বৈরতন্ত্রের সব পথ বন্ধ করে এগোতে চায় এনসিপি। এবং উৎকণ্ঠা শেষে নারী বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ, পাকিস্তানের কাছে হারলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে টাইগ্রেসদের উল্লাস। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। জাতীয় সংসদের আসন সংখ্যা 600 করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। এর মধ্যে অর্ধেক আসনে সরাসরি নারী প্রার্থী নির্বাচনের কথা বলা হয়েছে। এটি সহ 15টি বিষয় 433টি প্রস্তাবনা দিয়ে শনিবার প্রধান উপদেষ্টা বরাবর প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। প্রতিবেদন হাতে পেয়ে বাস্তবায়নযোগ্য সুপারিশমালা নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। শনিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন। 15টি সংস্কার প্রস্তাবনা, এতে মোট 433টি সুপারিশ করা হয়। প্রতিবেদনে নারীর সার্বিক ক্ষমতায়ন, আর্থসামাজিক অন্তর্ভুক্তি, সাংস্কৃতিক প্রগতি এবং আইনগত সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি নির্বাচনী এলাকায় নারীদের একটি সাধারণ আসন এবং একটি সংরক্ষিত আসন রেখে সংসদীয় আসন সংখ্যা 600তে বৃদ্ধির সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব তথ্য তুলে ধরেন সংস্কার প্রধান শিরিন পারভিন হক। জনসংখ্যার কথা যদি আমরা ভাবি, এই জনসংখ্যার জন্য এখন আর অ্যাডিকুয়েট না, পর্যাপ্ত না। সুতরাং 600 আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে। তিনি জানান, জনপ্রশাসনে নারীর সংখ্যা বৃদ্ধি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা সহ সরকারি বেসরকারি খাতে 6 মাস বা 24 সপ্তাহ পূর্ণ বেতনে প্রসূতি এসব দত্তকজনিত ছুটি নিশ্চিতের কথা বলা হয়েছে। একটা মাত্র বিষয় যেটা বিবাহ এবং বিবাহ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোর সঙ্গে যুক্ত, ভরণ পোষণ, শিশুর অধিকার, সন্তানের উপর অভিভাবকত্ব, সবগুলো বিষয়কে যদি একটা আইনের আওতায় নিয়ে আসা না যায়, এই সমস্যাগুলো চলতেই থাকবে। এবং নারীর উপর সহিংসতার একটা মূল কারণ হলো এই পরিবারকে ঘিরে ব্যক্তিগত বা ব্যক্তিবাচক যে আইনগুলো রয়েছে, সেটার একটা বড় সংস্কার প্রয়োজন। প্রতিবেদন হাতে পাওয়ার পর যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশ যেন এ বিষয়ে উদাহরণ সৃষ্টি করতে পারে। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস ANFREL এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এমন আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা বলেন, সামনে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন। এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। বৈঠকে বাংলাদেশ নিজেদের কর্মকাণ্ড তুলে ধরে একটি স্বচ্ছ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান ANFREL নেতারা। ভারত, আমেরিকা বা চীন নয়, জনগণই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে 1971 ও 2024 সালে দেশের মানুষ একত্রিত হয়েছিল বলে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের বিকল্প নেই এবং তা কারো ওপরে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করে দেশ ও গণতন্ত্রের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। এই মানুষগুলো ওই গ্রামে একেবারে রোদ্রে ঘামে ভিজে কষ্ট করে যে ফসলগুলো ফলাচ্ছে, যে শ্রমিকটি মেয়েটি গার্মেন্টসের ফ্যাক্টরিতে গিয়ে মাত্র 15,000 টাকার বেতনে যে কাজ করছে, তাদের কথা আমরা খুব চিন্তা করি না। গণতন্ত্রের কোনো বিকল্প নেই।
এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজ। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে 12 দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি। শনিবার বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বিএনপি কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে 12 দলীয় জোটের সঙ্গে ঐকমত্য রয়েছে। নজরুল ইসলাম খান এও বলেন, নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে করে না বিএনপি। সরকার জন আকাঙ্ক্ষা থেকেই ডিসেম্বর নির্বাচন নিয়ে যে দাবি তা পূরণ করবে। খুনিদের দৃশ্যমান বিচার নিশ্চিত এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক সমাবেশে বক্তব্য দেন তিনি। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জামায়াতে আমির বলেন, দেশকে যারা ভালোবাসে তারা কখনো পালিয়ে যায় না এবং জনগণের অর্থ বিদেশে পাচার করে না। ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদ এখনো বিদায় নেয়নি বলেও সবাইকে সতর্ক করে দেন ডক্টর শফিকুর রহমান। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। যারা দেশকে ভালোবাসে কানাডা, মালয়েশিয়ায় তারা বেগমপাড়া গড়ে তুলে না। স্বৈরতন্ত্রের সব পথ বন্ধ করে সামনে এগোতে চায় এনসিপি। শনিবার সকালে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতির পরে নির্বাচনের চিন্তা করতে হবে। বৈঠকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের 70 অনুচ্ছেদে ব্যাপক পরিবর্তনের কথা বলা হয়েছে। এদিকে সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা বরাবর ভুলুণ্ঠিত করা হয়েছে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় একমত্য কমিশন। শনিবার আলোচনায় বসে নতুন দল জাতীয় নাগরিক কমিটি এনসিপির 8 সদস্যের প্রতিনিধি দল, যেখানে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সরকার প্রধানের ক্ষমতায় ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আনুপাতিক নির্বাচন, সংবিধান সংশোধনের সীমাবদ্ধতা সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়। সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, যে সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে বারবার ভুলুণ্ঠিত করা হয়েছে। কমিশন সুপারিশে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে জাতীয় আকাঙ্ক্ষার সনদ তৈরি করা হবে বলেই জানান তিনি। সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ করতে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি। বৈঠকের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এনসিপি নেতারা বলেন, নাগরিকদের নিরাপত্তায় অগ্রাধিকার, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এবং সংবিধানের 70 অনুচ্ছেদের যথাযথ পরিবর্তন সহ নানা দিক তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীকে যেমন একচ্ছত্র ক্ষমতায়ন করা হয়েছে, তার মধ্য দিয়ে সাংবিধানিকভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবার সুযোগগুলো রয়েছে। আমরা ক্ষমতার ভারসাম্যের কথা বলছি। গণপরিষদ এবং জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজনের পক্ষেই মত দেন তারা। যে নির্বাচনটি একটা আইনসভার নির্বাচন এবং একই সাথে ওই নির্বাচনটিকেই আবার গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। ঐকমত্য কমিশনের কাছে আসা 166টি সুপারিশের মধ্যে 129টিতে একমত জানিয়েছে এনসিপি। বৃহৎ স্বার্থে আমাদের ঐকমত্য পৌঁছাইতে হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। পতিত স্বৈরশাসক শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতকদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে 3 ধাপে আবেদন করেছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। শনিবার পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সূত্রে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা ছাড়া আরও এই তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মহিবুল হাসান চৌধুরী, শেখ ফজলে নূর তাপস,
তরিক আহমেদ সিদ্দিক, নুসরুল হামিদ, মোহাম্মদ আলী আরাফাত ও বেনজির আহমেদ। আওয়ামী লীগের ঝটিকা মিছিল নিয়ন্ত্রণ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে রাজধানীর 4 থানা পরিদর্শন শেষে কথা বলেন উপদেষ্টা। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশনা দেন তিনি। আরও জানাচ্ছেন আফরিন পপি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন থানার কার্যক্রম পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এর ধারাবাহিকতায় শনিবার রাজধানীর বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও পল্লবী থানায় যান তিনি। 5 আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম না চালালেও বছরের শুরু থেকে ঝটিকা মিছিল শুরু করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। শুক্রবার রাতেও রাজধানীর উত্তরায় মিছিল হয়। থানা পরিদর্শনে গিয়ে এ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা মামলায় কাউকে হয়রানি না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। পুলিশের অধস্তন সদস্যদের থাকা, খাওয়া এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। আফরিন পপি, মোহনা সংবাদ। আগামী জুনের মধ্যে 4 লাখের বেশি আবেদন নিষ্পত্তির লক্ষ্যে কাজ করছে জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। অনলাইন আবেদন প্রক্রিয়া সহজ হলেও স্থানীয় পর্যায়ে কারিগরি ও প্রযুক্তিগত সুবিধার অভাবে আঙুলের ছাপের মতো সংশোধনের জন্য আবেদনকারীকে আসতে হয় আগারগাঁও নির্বাচন ভবনে। সেবা প্রার্থীরা বলছেন, সংকট সমাধানে জেলা উপজেলা পর্যায়ে সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন প্রক্রিয়ার মূল অংশটি এখন অনলাইনে করা হয়। ধরন অনুযায়ী তথ্য সংশোধনে প্রয়োজনীয় কাগজ জমা দিতে হয় উপজেলা বা জেলা নির্বাচন কার্যালয়ে, বিশেষ ক্ষেত্রে রাজধানীর আগারগাঁয়ের ইটিআই ভবনে। নির্বাচন প্রশিক্ষণ ভবনের নিচতলায় সংশোধনের জন্য অপেক্ষারতদের একটি বড় অংশ এসেছেন নাম ঠিকানার ভুল বা আঙুলের ছাপে অস্পষ্টতার সমস্যা নিয়ে। জন্ম নিবন্ধন আবার নতুন করে ভুল সংশোধন করে এখন আমার 14 গ্রামে নির্বাচন কমিশনের জমা দিতে হবে। এই জমাটা দিলেও ওখানে হাতের একটা রিসিট দিব, রিসিট নিয়ে আপনি এখানে আসলে এরা করে দিব। মায়ের নামে ভুল আছে, এই জন্য ভুলটা সংশোধন করার জন্য অনলাইনে অ্যাপ্লাই করছি। আমাদের বাড়ি হচ্ছে জুরাইন দোলাইপাড়, তো ওখান থেকে বলছে যে এটা ঘ শাখায় পড়ছে, মানে হেড অফিসে পড়ছে, তো ওখান থেকে এখানে পাঠাইছে। সেবার মান উন্নত হলেও সেবা গ্রহীতারা মনে করেন কারিগরি ও প্রযুক্তিগত সামর্থ্য বৃদ্ধি করা হলে জেলা পর্যায়ে অধিকাংশ সমস্যার নিষ্পত্তি সম্ভব। এতে ভোগান্তি কমবে সেবা প্রার্থীদের। ছোটখাটো সমস্যা, নামের ভুল, ফিঙ্গার, এগুলো ইচ্ছা করলেই জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিসে যদি সম্ভব না হয়, প্রত্যেকটি জেলায় তো সার্ভার স্টেশন আছে, তো প্রত্যেকটি জেলা নির্বাচন অফিসে যদি সমাধান করা যায়, তাহলে আমাকে কিন্তু দূর দূরান্ত থেকে শুধু একটা কাজের জন্য ঢাকা শহরে আসতে হচ্ছে না। সরাসরি ওখানে অফিসে গেছি, তখন বললো যে আপনার ওই যে ফিঙ্গারের মানে এটা হয় না, ঠিক মতো আসে নাই, রেটটা কত % আসতে হয়। সো দেন আপনি এখন সুতরাং আমাদের এখানে নাই, আপনাকে ঢাকা আগারগাঁয়ে যেতে হবে। একটু সতর্কভাবে মানে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমরা তো জরুরি বলেই ঢাকা সরাই দিয়েছি কষ্ট করে। যদি আমার ওই জায়গাতে হয়ে যেত তাহলে আমি কষ্ট করে এই জায়গায় যেতাম না। ক্রাশ প্রোগ্রামের সাহায্যে প্রায় 3 লাখ এনআইডি সংশোধন আবেদন ইতিমধ্যেই নিষ্পত্তি করেছে এ সংক্রান্ত অনুবিভাগ। আগামী জুনের মধ্যে এ সংখ্যা 4 লাখে উন্নীত করতে চায় এনআইডি উইং। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তনের অজুহাতে কিছুদিন ধরে লাগামহীন সবজির দাম। প্রতি কেজি গোল বেগুন একদিনের ব্যবধানে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। লম্বা বেগুনেরও একই অবস্থা, কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 টাকায়। মজুদের অভিযোগে পেঁয়াজের দামও ঊর্ধ্বমুখী। মুরগির দামে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও মাছের দাম যথারীতি চড়া। বাজার ঘুরে আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন।
গেল কয়েকদিন ধরেই সবজির বাজারে বিরাজ করছে অস্থিরতা। কেজি প্রতি প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে 10 থেকে 30 টাকার মতন। সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুনের। একদিনের ব্যবধানে প্রতি কেজি লম্বা বেগুনের দাম 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। গোল বেগুনের দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 30 টাকা। মধ্যবিত্ত যারা ফ্যামিলি তারা কি করবে বলেন? যদি 100 টাকার উপরে 100 টাকার বেশি, যে বেগুন ধরেন 140 টাকা কেজি, আবার পটল 80 টাকা করে কেজি, এই যে সিম নিলাম হচ্ছে হলে 100 টাকা কেজি। সব কিছুতে দাম বেশি আজকের বাজারে, 20 টাকা পার কেজিতে বেশি। প্রত্যেকটা সবজির দামই বেশি, দেখা যায় 80 টাকা 100 টাকা কেজি সবজি পাইকারি। এই বেগুন 80 টাকা কেজি পাইকারি, 100 টাকা বেশি। এটি 80 টাকা কেজি পাইকারি, 100 টাকা বেশি। মজুদের অভিযোগে পেঁয়াজের দাম আজও ঊর্ধ্বমুখী। আদা রসুনও বিক্রি হচ্ছে কিছুটা বাড়তি দামে। কারণ হলো পেঁয়াজ ছিল তখন কাঁচা, তখন কৃষকরা পেঁয়াজ উঠে রাখার মতো মানে হয় না। এখন আবার পেঁয়াজ রাখতে পারতেছে, আপনি না বেচলে সমস্যা নাই, রাখা দিবে, নেক্সট আরো দাম বেশি পাইব, এই জন্য পেঁয়াজের দামটা বেশি। ঈদের পর থেকে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে রয়েছে চরম অস্থিরতা। গত সপ্তাহের চেয়ে একটু দাম বাড়ছে, 30-50 টাকা বাড়ছে। আমদানি কম মাছ 1 থেকে 150 টাকা কেজিতে বেশি সব মাছের দাম। রুই মাছ, কাতল মাছ, আইর মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ বাড়ছে কেজিতে 200-300। দাম বাড়ার পিছনে বৃষ্টি ও বৈরী আবহাওয়াকে বিক্রেতারা অজুহাত হিসেবে দেখালেও ক্রেতাদের দাবি বাজার মনিটরিং জোরদার করার। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। নতুন করে বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় স্বল্প আয়ের মানুষের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা। তাছাড়া লিটারে 14 টাকা বাড়িয়ে 189 টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 169 টাকা নির্ধারণ করা হলেও এখনও বাজারে সংকট রয়েছে ভোজ্য তেলের। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। রাজস্ব আদায় ও আন্তর্জাতিক বাজারে মূল্য, এই দুটো সমন্বয়ে সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন দামে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে, আর প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম 157 টাকা থেকে বাড়িয়ে 169 টাকা করা হয়েছে। তবে সরজমিনে বাজার ঘুরে দেখা যায় প্রায় দোকানে নেই ভোজ্য তেল। ব্যবসায়ীরা বলছেন, নতুন দাম হিসেবে অগ্রিম টাকা দেওয়ার পরও তেল দিতে গড়িমসি করছে ডিলাররা। যাদের এজেন্ট দিচ্ছে তারা তো মাল অগরে দিচ্ছে না, আমগরে দিব থেকে। কয়েকটা কোম্পানি তো অলরেডি বাড়তি রেটে দিয়ে দিছে মাল, তো এই বাড়তি রেটে দিছে যে, কিন্তু এটার তো গায়ের রেট বাড়তি নেই। সংকট হলে তো মানুষ কি করবো, আপনার তেল যদি না থাকে, তেল তো ইম্পর্টেন্ট জিনিস। খোলা তেল, আপনার খোলা তেল 1 গ্রামে প্রায় আপনার 2 থেকে 2,500 টাকা বাড়ি গেছে। কোনো কোম্পানি কোনো বাড়ি তেল দিচ্ছে না আমাদেরকে, কোনো সয়াবিন তেল নাই, ওই বাদ থেকে এনে এক দুইটাই দিতেছে। এই সাধারণ মানুষ বলছেন, নিত্যপণ্যের বাজার এমনিতেই ঊর্ধ্বমুখী, তার মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ায় পড়েছে দুশ্চিন্তায়। ইনকাম বাড়তেছে না, শুধু মানে কি জিনিসের দাম বাড়ছে। যে বাড়তি সরকারে বাড়া দিচ্ছে, তাহলে সেখানে সাধারণ মানুষ কি করবে? অসহায়। সিন্ডিকেট, এটা আপনি একটা জিনিস 2 টাকা দাম বাড়ে, যে 2 টাকা তার চেয়ে 2 টাকা আমার থেকে নিচ্ছে, এটা কোনো দোকানদারও দিবে না, কোম্পানি দিবে না, তার মানে আমি কি রেট আমার থেকে দিতে হবে। এটা কি এখন সিন্ডিকেটের জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে, এটা সরকারই ভালো বুঝবে। জনসাধারণ তো অনেক কষ্ট হইতেছে। কোনো পণ্যের দাম বাড়ানোর আগে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তা বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। এই খরচগুলি মানে বহন করার সামর্থ্য সীমিত মানুষের আছে কিনা, সেই বিষয়গুলোর দাম বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই আলোচনার বিষয়। এগুলো না থাকার কারণে আমরা মনে করি সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন, এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 24 লাখ টন, যার প্রায় 90% পূরণ করা হয় আমদানির মাধ্যমে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত আকরাম হোসেন আশুগঞ্জ উপজেলা লালপুর ইউনিয়নের চেঙ্গামুড়া গ্রামের মোহাম্মদ মোর্শেদ মিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে চলছে শোকের মাতম। লাশ ফেরত পেয়ে চাইলেন সরকারের সহযোগিতা। তসলিম আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
10 মাস আগে একটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে ওয়েল্ডিং কাজ শিখে ভিসা নিয়ে রাশিয়ার একটি চায়না কোম্পানিতে কাজ নিয়ে যান আশুগঞ্জের আকরাম হোসেন। সেখানেই পরিচয় হয় এক দালালের সঙ্গে। বেশি টাকা বেতনের প্রলোভনে ওই দালালের মাধ্যমে রাশিয়ার পক্ষে 15 দিন প্রশিক্ষণ নিয়ে বাবা মা নিষেধ করার পরও সৈনিক হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নেন। যুদ্ধে রুশ সেনাদের হয়ে লড়াই করতে গিয়ে 14 এপ্রিল ইউক্রেনের মিসাইল হামলায় নিহত হয় আকরাম হোসেন। আকরামের সহযোদ্ধা বৃহস্পতিবার রাশিয়া থেকে ফোন করে মায়ের কাছে ছেলের মৃত্যুর খবর জানান। এমন খবরে মা বাবা সহ কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। নিহত আকরামের বাবা মা জানান, গত রোববার শেষ কথা হয়েছে তাদের ছেলের সঙ্গে। কালকে এক লোকে ফোন দিছে, আমি ফোনটা দূরছি বদা, লোকে কইতাছে আপনি কি হয় আকরামের? আমি আকরামের আম্মা। আপনার কাছে কাকি কেমনে কই কথাটা? আকরাম তো নাই। কোম্পানি মার দূর করে খানা দেনা না দিয়েছে আমার পুত্রে এখান থেকে দালালের মারফতে, দালালের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধের মধ্যে পাঠাইছে। সে পরিবারের জন্য একমাত্র উপার্জনকারী। এই ছেলেটার মৃত্যুতে আমরা দুঃখ পাচ্ছি। 11 মাস আগে ধার দেনা করে পরিবারের মুখে হাসি ফোটাতে রাশিয়ায় পাড়ি জমান আকরাম। 5 ভাই বোনের মধ্যে আকরামই ছিল সবার বড় এবং একমাত্র উপার্জনকারী। এ অবস্থায় ছেলেকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাবা মা। শেষবারের মতো ছেলেকে দেখতে মরদেহ ফিরে পেতে সরকারের কাছে তাই সহায়তা চেয়েছেন। আমি বাংলাদেশ সরকারের কাছে এই দাবি করি, আমার ভূতের যে লাশটা আমি যখন বাংলাদেশ আমরা যেমন দেখতাম পারি। আকরামের মরদেহ ফিরে পেতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিও। সরকার মহোদয়ের কাছে বিনীত আহ্বান করব, যাতে মায়ের কোলে লাশ ফিরে পেতে পারে আর পরিবার লাশ দেখতে পারে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা সংবাদ। দেশ থেকে স্বৈরশাসনের অবসান হলেও কুমিল্লার মুরাদনগর এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। নতুন দল এনসিপি আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত বলেও জানান তিনি। শনিবার বিকেলে কুমিল্লায় এক সমাবেশে এসব কথা বলেন মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সুমন আহমেদের ক্যামেরায় রিপোর্ট জানাচ্ছেন তানজিদ ভুইয়া। সাবেক মন্ত্রী ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে করা বিভিন্ন অপপ্রচারের জবাব দিতেই সমাবেশের আয়োজন করে কুমিল্লার মুরাদনগর বিএনপি। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ 14 বছর পর সেখানে সমাবেশ করার সুযোগ পান তারা। মুরাদনগরের আপামর জনগণ সহ স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। তারা বলেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও মুরাদনগরে এখনো ভিন্ন চিত্র। আওয়ামী লীগ এনসিপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের আগের মতোই হয়রানি করছে। মিথ্যা মামলা দিয়ে, ডিটেনশন দিয়ে আপনারা মনে করছেন যে দাদার আপনারা জনপ্রিয়তা কমাবেন, কায়কোবাদ থেকে নেতাকর্মীদেরকে সরাবেন। এই সমস্ত জরুরি সঙ্গী আপনারা দূর করে বিভিন্নভাবে এলাকার মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমরা সেটা দেখেছি। জীবন থাকতে মুরাদনগরে আওয়ামী লীগের পুনর্বাসন হতে দেয়া হবে না বলে জানান মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। যে সমস্ত আওয়ামী লীগের গুপ্তি বেড়ে আছে প্রশাসনে, পুলিশে, তারা এই সমস্ত কর্মকাণ্ডগুলি করেছে। আজকের এই মুরাদনগরের সমস্ত কিছু যা কিছু হচ্ছে অপকর্ম, মামলা মোকদ্দমা, তার জন্য দায়ী কুমিল্লার এসপি তার মন মতো করে সাজাইছে যাতে করে আওয়ামী লীগকে সাহায্য করা যায়, আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেবে না। চাঁদাবাজি সহ যে কোনো অন্যায়ে জড়িতরা বিএনপির কেউ নয় বলেও জানান শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। আমার জন্য মানব বন্ধন করেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ভারী বৃষ্টিপাত ও বন্যার আশঙ্কায় হাওরের জেলা সুনামগঞ্জে 12টি উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। পাকা ধান দ্রুত কাটতে কৃষকদের নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে 3টি দপ্তরে সরকারি ছুটি বাতিল করা হয়েছে। কুলেন্দ্র শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
হাওরের জেলা সুনামগঞ্জের 12টি উপজেলায় শুরু হয়েছে বোরো ধান কাটা। এপ্রিলের মধ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে, তাই দ্রুত ধান কাটতে কৃষকদের নির্দেশনা দিয়ে প্রশাসনের 3টি দপ্তরের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। বেশ কিছু এলাকায় এখনও আধা পাকা ধান থাকায় পুরোপুরি শুরু হয়নি ধান কাটার মহা উৎসব। কৃষি বিভাগের হিসেব মতে এ পর্যন্ত 20,000 হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। আল্লাহ দিলে আমরা ভালোই, আল্লাহ দিলে চলতেছি ধান। হাওরের ধান অনেক সুন্দর ধান আসছে, ঝড় বৃষ্টি হয়, যার কারণে আমরা এই পুরাটা বান্ধন লাগে বা গঠা বান্ধন লাগে। হাওরে এবার 360টি হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটার পাশাপাশি প্রায় 1 লাখ শ্রমিক ধান কাটার কাজে নিয়োজিত রয়েছে। আমরা যদি আরো 15 দিন এমলা আবহাওয়া থাকে, আমরা ধান কাটতে খুব সুবিধা হয়, ভালো হয়, ধান ফুকাইয়ে আমরা গড়ে তুলতে পারি। পোকার আক্রমণ ও রোগবালাই না হওয়ায় এবছর হাওরে বাম্পার ফলন হয়েছে। প্রকৃতি অনুকূলে থাকলে নিশ্চিন্তে ঘরে উঠাতে পারবে ফসল, বললেন এই কর্মকর্তা। এবছর আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় ফলন অত্যন্ত ভালো, কারণ সময় সময় বৃষ্টিপাত, পাশাপাশি এবার বুড়ো ধানে তেমন পোকার আক্রমণ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ধান কাটতে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের কৃষি অফিস, তারপর আমাদের যে পিআইসি, সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছি, জরুরি মিটিং, যে আমরা যদি আগাম বন্যা হয়ে থাকে তখন কি আমরা করতে পারি এবং আমাদের কৃষি ফসলগুলো কত তারিখের মধ্যে কর্তন করতে পারি। হারভেস্টর মেশিন দিয়ে যারা ধান কাটবে তারা সহ কৃষকদের সাথে আলোচনা করে ধান কাটার রেট নির্ধারণ করে দেওয়া হবে। এই উপজেলাতে 87টা আমাদের হারভেস্টর মেশিন কাজ করবে, তাদের দিকটা এবং আমাদের কৃষক যারা আছেন সকলের দিকটা চিন্তা করে আমরা একটা মূল্য নির্ধারণ করে দেব। সুনামগঞ্জ জেলায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। বন্যার আশঙ্কায় কৃষকদের প্রতি নির্দেশ, যত দ্রুত সম্ভব তারা যেন ধান কেটে ফেলে। সমগ্র সুনামগঞ্জ জেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের কাছে আমাদের আবেদন এবং পরামর্শ, যত দ্রুত সম্ভব ওনারা যেন পাকা ধান কেটে ফেলে। এবছর হাওরে 2,23,410 হেক্টর বোরো জমিতে ধান চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেনে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে, যা আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত চলবে বলে জানিয়েছে ক্রেমলিন। এ সময় ইউক্রেনে সব ধরনের হামলা বন্ধ রাখবে রুশ সেনারা। তবে ইউক্রেনের যুদ্ধবিরতি ভঙ্গ করলে যথাযথ জবাবের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইসরায়েলি হামলায় গাজায় দুদিনে আরও 92 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে আবাসিক ও সীমান্ত আইন লঙ্ঘন সহ নানা অপরাধের অভিযোগে গেল এক সপ্তাহে 20,000-এরও বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। অন্যদিকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিকারাগুয়ার 250 সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গেল 48 ঘণ্টায় রাফা, জাবালিয়া সহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালিয়ে 92 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এতে গত 1.5 বছরে 51,100 ছাড়িয়েছে প্রাণহানি। আবাসিক ও সীমান্ত আইন লঙ্ঘন সহ নানা অভিযোগে এক সপ্তাহে 20,600 শতাধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। এদের মধ্যে 12,372 জনকে আবাসিক আইন লঙ্ঘন, 4,750 জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং 3,566 জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিকারাগুয়ের প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা সরকারের 250 কর্মকর্তাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই কথা জানান। এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুর যৌক্তিক সমাধানে ইতালির রাজধানী রোমে দ্বিতীয় দফায় আলোচনা শুরু করেছে ওয়াশিংটন ও তেহরান। প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্রকে 3 ধাপে একটি চুক্তির প্রস্তাব দেয় ইরান। এতে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর সীমা নির্ধারণের কথা উল্লেখ করা হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা, দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ নিয়ে কাজ করার নির্দেশ। ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে 12 দলীয় জোটের সঙ্গে একমত বিএনপি, সংস্কারের আগে নির্বাচন মানবে না জনগণ, বলছে জামায়াত। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বারবার ভুলুণ্ঠিত হয়েছে বললেন আলী রিয়াজ, স্বৈরতন্ত্রের সব পথ বন্ধ করে এগোতে চায় এনসিপি।
এবং উৎকণ্ঠা শেষে নারী বিশ্বকাপের মূল মঞ্চে বাংলাদেশ পাকিস্তানের কাছে হারলেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে কাটিয়ে টাইগ্রেসদের উল্লাস। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।